বাংলাদেশের ম্যাচ কালকে রয়েছে, সিরিজ বাঁচানোর ম্যাচ। টেস্ট সিরিজ হেরেছি, ওয়ানডে সিরিজ হেরেছি, এবার টি-20 সামনে। শ্রীলঙ্কা কি কালকে এই সব দফা রফা করে দেবে নাকি বাংলাদেশ কিছু একটা করে ফেলবে? ওয়ানডেতে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেছে এবং টসটা খুব ভাইটাল ওয়ানডে সিরিজে ছিল, বিশেষ করে কলম্বোতে। এখন ভেন্যু পাল্টাচ্ছে। তো বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট টি-20তে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি এবং টি-20 দলটা শ্রীলঙ্কার শক্তিমত্তা যদি আপনি বিবেচনা করেন, ওয়ানডেতে দুই দলের যতটুকু পার্থক্য, টি-20তে পার্থক্যটা আরও ঢের বেশি। হাসারাঙ্গাকে শ্রীলঙ্কা মিস করছে, তবে ম্যাচে সেটার প্রভাব একেবারেই দেখা যায়নি। জেফ্রি ভ্যান্ডারসে তার কাজটা করে দিয়েছেন, হাসারাঙ্গার শূন্যতা বুঝতে দেননি, মাহেশ টিকসানা আছেন, এমনকি মাথিসা পাথিরানাকেও শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলায়নি। সেটাই বলছে যে তাদের বোলিংয়ের ডেপথ কতটা, ভ্যারিয়েশন কতটা। টিকসানা মিস্ট্রি স্পিনার, ভ্যান্ডারসে লেগ স্পিনার, স্পিন ডিপার্টমেন্টটাতে শ্রীলঙ্কা অনেকখানি এগিয়ে গেছে এবং তাদের পেসারদের দিকেও যদি তাকান, নুয়ান্থুসারা স্পেশালিস্ট টি-20 বোলার, পাথিরানা একাদশের সুযোগ পাচ্ছেন না, চামিকা কাউনার আপনি অলরাউন্ডার ক্যাটাগরিতে দলটাতে খেলছেন, সানাকা ভালো বোলিং করেছেন। তো উইকেটের যথেষ্ট ব্যবহারটা শ্রীলঙ্কানরা করেছে এবং বাংলাদেশ উইকেট পড়তেও ভুল করেছে। যে উইকেটে বাংলাদেশ দেশপ্রণ স্কোরটা দাঁড় করিয়েছে, সেখানে আপনার মিনিমাম পার স্কোর ছিল 170, 180। সেই পথে বাংলাদেশ হাঁটেনি। বাংলাদেশের 5টা উইকেট হাতে বাকি ছিল। বাংলাদেশের টি-20তে অন্যতম সেরা ব্যাটসম্যান শামী হোসেন পাটওয়ারি যখন নেমেছেন, তখন মাত্র 18.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 9টা বল বাকি ছিল। ওই 9টা বল তিনি হয়তো কাজে লাগিয়েছেন। বাংলাদেশের টিম সিলেকশন নিয়ে প্রশ্ন করা যেতে পারে, ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা যেতে পারে, অনেক কিছুতেই বাংলাদেশ দলটা এখন তালগোল পাকিয়ে ফেলছে, যেটার প্রভাব ম্যাচের ফলে পড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপু লিটনকে ওয়ানডে দলের সুযোগ দিয়েছেন এই কথা বলে যে তিনি টি-20 দলের ক্যাপ্টেন, ওয়ানডেতে খেলিয়ে তাকে ফর্মে ফেরাতে চান। এখন সে কারণে কি মিরাজ আবার টি-20 ম্যাচটা খেললেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। কারণ টি-20তে মিরাজের চেয়ে শেখ মাহিদিকে আমরা রিসেন্টলি খেলতে বেশি দেখেছি। তিনি পারফর্ম করেন, ইকোনমিক্যাল বোলার। ব্যাটিংয়ে হয়তো মিরাজ এগোনো, তবে বোলিংটা শেখ মাহাদি মিরাজের চেয়ে টি-20 ফরম্যাটে ভালো করেন। আবার আপনি যদি খেয়াল করেন, মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ খেলায়নি। সাইফুদ্দিন খেলেছেন, তানজিম সাকিব খেলেছেন, রিশাদ খেলেছেন, মিরাজ খেলেছেন, মানে 4 জন ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার আপনি দলে খেলিয়েছেন। সেখানে আপনার 5 উইকেট গেছে, আপনার 8th, 9th, 10th ব্যাটসম্যানের কিন্তু প্রয়োজন পড়েনি। সাইফুদ্দিন ব্যাটিংয়ের সুযোগ পাননি, রিশাদের ক্ষেত্রে একই কথা খাটে, শামীম পাটোয়ারি একেবারে শেষ দিকে ব্যাটিং করতে নেমেছেন। তো সব মিলিয়ে বাংলাদেশ দলটাকে অনেক বেশি অগোছালো মনে হচ্ছে এবং বাংলাদেশ দল আসলে কি করতে চাইছে, কোন টেম্পোতে খেলাটা দরকার, কোনো কিছুই মনে হচ্ছে ঠিক নয়। একটু পানি খেয়ে নেবেন, টানা বলেছেন। সো আমরা কি আসলে একটু শ্রীলঙ্কা থেকে দেখে আসতে পারি কিনা? আগামীকাল সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচের আগে অনেকগুলো পয়েন্টস, অনেকগুলো প্রশ্ন সেই সাথে তুলেছেন নাবিল কায়সার। সেই প্রশ্নগুলোর উত্তর একটু শ্রীলঙ্কা থেকে যদি খোঁজার চেষ্টা করি। রিফা তানভীর রাফি আমাদের সহকর্মী নিশ্চয়ই আমাদের সাথে যোগ দিয়েছেন। রাফি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। রাফি কেমন আছেন আর একবার জিজ্ঞেস করছি, এবং সেই সাথে জানতে চাই, নাবিল কাছে অনেকগুলো কথা বলেছেন, বাংলাদেশ আসলে তালগোল পাকিয়ে ফেলছে কিনা? আপনি তো সেখানে সরাসরি আসলে তাদের দেখছেন ফেস টু ফেস, চেহারা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে কি মানে কনফিডেন্স কি? যে লাস্ট 5টা ম্যাচ তারা খেলেছে, সেখানে একটা মাত্র জয়, ওয়ানডেতে একটা মাত্র ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে কালকে সিরিজ, আরেকটা হারের শঙ্কা। বাংলাদেশ আসলে কি চাইছে বা কি প্ল্যান করছে? আসলে দেখুন, জাম্বুলাতে বাংলাদেশ কিন্তু আসলে এখন অব্দি আন্তর্জাতিক টি-20 খেলেনি। 3টা ওডিআই খেলেছে, এর মধ্যে একটাই বাংলাদেশ জিতেছে, একটা হেরেছে এবং একটা ম্যাচের রেজাল্ট হয়নি। তো সেক্ষেত্রে এটা বলা যায় যে টি-20 এক্সপিরিয়েন্সটা বাংলাদেশের এই মাঠে নেই। তবে সেটা খুব একটা বড় সমস্যা হবে না, কারণ ক্যান্ডিতে যে মাঠটা, পালেকেলেতে যে মাঠে খেলা হয়েছে খুব একটা ডিফারেন্ট নয়। এটাতেও পেস সহায়ক উইকেট আছে। এখন অব্দি দেখতে পাচ্ছি সেখানে বেশ খানিকটা ঘাসের আবশ্যক দেখা যাচ্ছে, যদিও ম্যাচের আগে হয়তো বা পরিবর্তিত প্রেক্ষাপট থাকতে পারে। নাবিল কায়সার যেমনটা বলছিলেন যে অনেকগুলো প্লেয়ারের নাম নিয়েছেন, একজন প্লেয়ারের নাম নিতে হচ্ছে জাকের আলী অনিক, তাকে খেলানো হয়নি। সেটা নিয়ে আসলে অনেক রকমের গুঞ্জন প্রেস বক্সে হচ্ছিল। ঠিক আছে, লিটন দাস উইকেট কিপার, ব্যাটার, ইজ দ্য ক্যাপ্টেন, তারপরও অ্যাজ এ ব্যাটার জাকের আলী অনিককে খেলানো যেত কিনা, সেটা হলে আরো 20-30টা রান বেশি হতো কিনা। যে ফর্মে জাকের আলী অনিক আছেন, আমার মানে রিগার্ডলেস অফ দ্য ফরম্যাট, তাকে সুযোগ দেওয়াটা অবশ্যই দরকার ছিল। সেটা পরবর্তী ম্যাচে হলে হয়তো বা দৃশ্যপটটা খানিকটা বদলাতে পারে। রাফি, আপনি যেটা বলছেন যে জাকের আলী অনেক টি-20 স্পেশালিস্ট, তিনি ওয়ানডেও খেলছেন, টেস্টও খেলছেন, সে তুলনায় আমার কাছে মনে হয় শেখ মাহিদি আরও বেশি টি-20 স্পেশালিস্ট। মুস্তাফিজুর রহমান আইপিএলেও খেলে এসেছেন, এখনও খেলছেন। মুস্তাফিজকে না খেলানোর এবং শেখ মাহিদিকে না খেলানোর কারণ কিছু জানতে পেরেছেন কিনা?
স্পেসিফিক্যালি আসলে কেউই খোলাসা করে এখানে কিছু বলছেন না, এবং গাজী আশরাফ হোসেন লিপু তার সঙ্গে কয়েকদিন আগেই পালে গেলে তার কথা হচ্ছিল আমাদের সবার। সেখানে ওই ধরনের প্রশ্ন অনেকগুলো এসছে দল সিলেকশন নিয়ে। মোস্তাফিজুর রহমানের কথাও সেখানে কিন্তু উঠে এসছে যে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেভাবে করে পারফর্ম করে থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে সেটা ইকুয়াল না কেন, মানে বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ শুধুমাত্র বোলিংটা না, তার ফিল্ডিং বলুন, তার অ্যাপ্রোচ বলুন, সবকিছুতেই মনে হচ্ছে যে তিনি তার সেরা ছন্দে আসলে নেই। একটা দুটো করে উইকেট পেয়েছেন, কোনো কোনো ম্যাচে অনেক খরুচে হয়েছেন, সে কারণে হয়তো মুস্তাফিজুর রহমানকে খানিকটা বিশ্রাম দেওয়া হয়েছে, এবং সেকেন্ড ম্যাচেও তাকে খেলানো হবে কিনা সে ব্যাপারে কোনো ইন্ডিকেশন এখনো অব্দি পাওয়া যায়নি। শেখ মেহেদীর কথা বলেছেন, একটা ভেরি গুড অপশন, কিন্তু শামীম পাটোয়ারি তিনি কিন্তু সেই কাজটা অনেকটাই করে দিচ্ছেন, তিনি ব্যাটিং করছেন এবং বোলিং এও হি হ্যাজ বিন রিয়েলি শার্প, সো সেই জায়গাটাই হয়তো বা সুযোগ মিলছে না শেখ মেহেদীর। রাফি, আরও একটা বিষয় একটু জেনে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা যদি বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা খেয়াল করি, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তিনে লিটন দাস, তাওহিদ হৃদয়, নাইম শেখ, বিপিএলে সবাই ওপেন করেন, সবাই 1 বা 2 নম্বর পজিশনে খেলেন। মিডল অর্ডারে আমরা ওয়ানডেতে বলছি তাহিদ হৃদয় ছাড়া কেউ নাই, ওই তাহিদ হৃদয়ও কিন্তু আবার বিপিএলে দেখা যায় ওপেনিং বা 3 নম্বর স্লটেই ব্যাটিং করেন। তো এই জায়গায় তো পরিবর্তনেরও আসলে কোনো সুযোগ নাই, কারণ তেমন কোনো অপশন আপনার হাতে নাই। সেক্ষেত্রে নাইম শেখ যে ইনিংসটা খেলেছেন, 1 ম্যাচ পরে কি তাকে বাদ দেওয়াটা ঠিক হবে কিনা, এবং জাকের হয়তো মিডল অর্ডারে একটা ভালো ভূমিকা রাখতে পারেন, জাকেরকে আপনি সুযোগ দিলে আবার সেটা নাইম শেখের জন্য মানে দেখতেও তো খারাপ লাগে, আপনি 1 ম্যাচ খেললেন এরপরই আবার বাদ দিচ্ছেন। একটা ইনজুরি কনসার্ন মনে ছোট ছিল, এবং সেখান থেকে মনে হয় ফিজিও বলেছেন যে তিনি যদি শুধুমাত্র কিপিং করেন, মানে অন্য কোনো ফিল্ডিং পজিশনে তিনি ফিল্ডিং করতে পারবেন না, শুধুমাত্র কিপিং করতে পারলে তবে তাকে আসলে কিপার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে দিতে পারে। রাফি, কোনো একাদশে পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা? নিশ্চয়ই বেশ কটা পরিবর্তনের সুযোগ তো অবশ্যই আছে, যেহেতু বাংলাদেশ ম্যাচটা হেরেছে প্রথম ম্যাচটায়, নিশ্চয়ই কিছু পরিবর্তন আনা যেতে পারে। আর যেটা বলছিলেন বেসিক্যালি এই জায়গাটায় আসলে বেশ কিছু কনসার্ন যে তাকে অনেক তিনি আসলে খেলতে পারেনি, কারণ লিটন দাস ইজ দ্য ক্যাপ্টেন, তাকে আসলে দলে থাকতে হবে, যেহেতু তিনি আসলে ব্যাটাতে ছন্দে নেই, উইকেট কিপিংটা তিনি করতে প্রেফার করে থাকেন, সহজতভাবেই তার দলে জায়গা করার জন্যই আসলে জাকের আলী অনেকে খেলানো হয়নি এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আর ঠিক এই ব্যাপারটা ওয়ানডে সিরিজেও ঘটেছে, মেহেদী মিরাজ তিনি খেলেছেন জাস্ট অধিনায়ক হিসেবে, তার কিন্তু আসলে পারফরমেন্সের ঝলকটা কোথাও সেভাবে করে দেখা যায় ব্যাটাতে বলুন বা বল হাতে বলুন। তো দলে পরিবর্তন অবশ্যই আসতেই পারে, শরীফুল ইসলাম আছেন অপশন, নাসুম আছেন, বেশ কিছু অপশন কিন্তু আছে। তো বাংলাদেশ সেগুলো বাজিয়ে দেখবে কিনা সেকেন্ড ম্যাচটা জয়ের জন্য প্রশ্ন আসলে সেটাই। তবে হ্যাঁ, আমি বেশ কিছু পরিবর্তন অবশ্যই দেখতে পাচ্ছি নামের কাছে। রাফি, ছোট্ট একটা আপডেট একটু জানতে চাই আমার আসলে ব্যক্তিগত কনসার্ন থেকে। ডাম্বুলায় আছেন, সেখানে কোনো সাপের আনাগোনা আমরা জানি যে একটু বেশি শ্রীলঙ্কায় তুলনামূলক, মানে এখনো দেখেছেন বা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? সোফার ডাম্বুলায় যতটুকু ঘুরেছি, সিগিরিয়ায় গিয়েছি, সাপের নজির এখন অব্দি দেখিনি। প্রচুর ব্যাং দেখতে পেয়েছি, আমাদের বাসাতেই আসলে বেশ কিছু ব্যাঙের আনাগোনা আমরা দেখেছি, সাপ থাকতেই পারে, ও নোস। ওকে, সাবধানে থাকবেন রিফাত তানভীর। রাফি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে বা টি20 ক্রিকেটে মিরাজের রোলটা এখন খুব বেশি ভাইটাল। মিরাজ কোন জায়গায় আসলে ব্যাটিং করবেন অ্যাজ আ ক্যাপ্টেন অর অ্যাজ আ নন ক্যাপ্টেন, সেটা পারফেক্টলি ঠিক করে দেওয়া উচিত। হয় তিনি ঠিক করুন বা টিম ম্যানেজমেন্ট ঠিক করুন। তিনি যেই জায়গায় ব্যাটিং করছেন, ওয়ানডে ক্রিকেটে 4-5 ব্যাটিং করেছেন, বা এখনও দেখছি শামীম পাটোয়ারির আগে তিনি নেমেছেন, তার রোলটা কি সেই জায়গায় স্টিক থাকা উচিত, তাহলে আমার কাছে মনে হয় অনেক পাজলের উত্তর মিলবে। মানে ব্যাপারটা হচ্ছে যে যেমন আপনি বলেন যে মানে একটা জায়গায় এই জায়গা যেমন পারফেক্ট করা উচিত, মানে কনফিউজড। এটা আমাদের 2023 বিশ্বকাপ থেকেই মনে হচ্ছে। 2023 বিশ্বকাপের আগে এশিয়া কাপ হলো, সেখানে তিনি আফগানিস্তানের এগেইনস্ট একটা সেঞ্চুরি করেছেন, এরপর থেকেই তার ব্যাটিং অর্ডার নিয়ে অনেক বেশি নড়চড় করা হচ্ছে। তিনি পারফর্ম করছেন, যেই জায়গায় তিনি সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন। এখন কথা হচ্ছে সেটার জন্য অন্যদের কাছ থেকে আপনি প্রপার পারফরমেন্সটা পাচ্ছেন কিনা, এবং তিনি যেই জায়গায় নেমে যেই স্ট্রাইক রেটে যেভাবে ব্যাটিং করছেন সেটা এখনকার ক্রিকেটের সাথে সামঞ্জস্য কিনা। মানে আপনি পারফর্ম করছেন একটা জায়গায়, কিন্তু আপনার জন্য যদি বাকি সব জায়গা নড়বড়ে হয়ে যায়, সবার মানে ব্যাটিং অর্ডার থেকে শুরু করে পারফরম্যান্স নড়বড়ে হয়ে যায়, মিরাজ ফল্ট না। এটা আপনাকে প্রপার টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেই জিনিসটাকে স্টিক করতে হবে, এবং সেই জায়গায় স্টিক করতে হবে যাতে অন্যরাও পারফর্ম করার মানে অবস্থায় থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.